তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়তেছো তোমাদের জন্য আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের একটা ক্লাস নিয়ে আসলাম এবং আজকের এই ক্লাসে তোমাদের এই অধ্যায়টা অর্থাৎ বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে একেবারে সবকিছু এই অধ্যায়ের সবকিছু তোমাদেরকে কভার করে দেব এবং আজকের এই ক্লাসটা তোমরা যারা যারা এখন পর্যন্ত এই অধ্যায়টা অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায়টা এখন পর্যন্ত ধরো নাই বা যারা একটু কম বোঝো তাহলে আমি রিকোয়েস্ট করব আজকের ক্লাসটা তাহলে তোমার জন্য, কারণ আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে এই অধ্যায় একেবারে জিরো থেকে শুরু করব, একেবারে জিরো থেকে শুরু করব। যারা এই অধ্যায়টা একেবারে কম বোঝে আমি আশা করি আবার এই ক্লাসটা দেখার পরে তাদের এই অধ্যায়ের কোনো ম্যাথে কোনো কিছুতে সমস্যা থাকবে না এবং আজকের এই ক্লাসটা তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের 70% এমসিকিউ কভার হবে। কত পার্সেন্ট এমসিকিউ কভার হবে ক্লাসে? এই ক্লাসটা যদি পুরোপুরি দেখো 70% এমসিকিউ কভার হবে। অর্থাৎ তোমরা যদি আমার এই ক্লাসটা একেবারে পুরোপুরি দেখো তাহলে দেখবা ক্লাসটা দেখার পরে তুমি যদি বিগত বছরে গাইড বলো, টেস্ট পেপার বলো বা সাপ্লিমেন্ট বলো, বিগত বছরের এমসিকিউ যদি সলভ করা শুরু করো দেখবা তুমি 70% এমসিকিউ পারবা। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, তাহলে একটু ক্লাসটা শুরু করি। দেখো খেয়াল করো ভাইয়ারা, যেহেতু আমি তোমাদের সাথে বলেছি যে এই অধ্যায়ের একেবারে শুরু থেকে স্টার্ট করব সেহেতু একেবারে একদম তোমাদের বই থেকে শুরু করতেছি। ঠিক আছে, তো শুরুতে অধ্যায়ের নাম কি? বীজগণিতিক রাশি, রাইট? তাহলে শুরুতে তোমার জানতে হবে যে একটা বীজগণিতিক রাশি কি রকম। দেখো তোমরা কিন্তু সবাই জানো, আমি যদি এই জিনিসটা লিখি ভাইয়ারা দেখো তো যে x² + 5x + 9, দেখো এটা কি? এটা একটা বীজগণিতিক রাশি। সবাই কিন্তু জানো যে এটা হচ্ছে কি একটা বীজগণিতিক রাশি, রাইট? এবং এই অধ্যায়ের ভিতরে শুরুর দিকে যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে কিন্তু বহুপদী নিয়ে। কি নিয়ে? বহুপদী নিয়ে। দেখো এই যে বীজগণিতিক রাশি যে আমি লিখলাম এটাকে কিন্তু আমি বহুপদীও চাইলে বলতে পারি। ঠিক আছে, এখন এই যে বীজগণিতিক রাশির ভিতরে কয়টা পদ আছে বলতে পারো ভাইয়া? কেন আপনি বহুপদী বলবেন? কেন বলা হয়? দেখো এটার ভিতরে কয়টা পদ আছে দেখো তো, একটু খেয়াল করো। দেখো এই x² এটা একটা পদ, 5x এটা একটা পদ, 9 এটা একটা পদ, তাহলে এখানে কয়টা পদ? 3টা পদ না? তার মানে এখানে অনেকগুলো পদ না? যার কারণে এটাকে কিন্তু ভাইয়া তুমি বীজগণিতিক রাশি বা তুমি কিন্তু বহুপদীও বলতে পারো। বহু মানে কি? অনেক। পদ মানে কি? পদ অনেকগুলো পদের সমষ্টি, রাইট? তাহলে এটাকে কি বলা হয়? বীজগণিতিক রাশি। এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই যে বীজগণিতিক রাশিটা আমি এই জায়গাতে লিখলাম, এইখানে তোমার এখন একটা জিনিস বুঝতে হবে যে এইখানে ধ্রুবপদ কোনটাকে বলা হয় আর চলক কোনটাকে বলা হয়। এটা আগে শুরুর দিকে তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো মনে রাখবা এই জায়গাতে আমি যে x লিখছি, এই জায়গাতে আমি যে x লিখছি, এই যে x যেগুলো আমি লিখতেছি এগুলো হয়েছে কিন্তু ভাইয়েরা চলক। এগুলো কি? এগুলো হচ্ছে কিন্তু চলক। তাহলে মনে রাখবা যে চলক হয়েছে কোনগুলা? x বলো, y বলো, z বলো, সো এইগুলা কিন্তু ভাইয়েরা চলক। একটু মাথায় রাখবা। আরেকটা কি বলেছি কথা, সেটা হচ্ছে কিন্তু ধ্রুবপদ। সো আমি একটু ছোট্ট করে লিখি যে ধ্রুবপদ কোনগুলোকে বলা হয়। দেখো এটার ভিতরে কোনটা ধ্রুবপদ দেখো তো। মনে রাখবা যারা একটা সংখ্যা আকারে সিঙ্গেল থাকবে, সংখ্যা আকারে সিঙ্গেল থাকবে, তার সাথে কোনো x থাকবে না, তার সাথে কোনো a b c কিচ্ছু থাকবে না, সিঙ্গেল একটা সংখ্যা থাকবে। যেমন এটার দিকে তাকাও, এই বীজগণিতিক রাশিটার দিকে তাকাও, এখানে কিন্তু 9 আছে, ওর সাথে কিন্তু x নাই, y নাই, a নাই, b নাই, c নাই, কিচ্ছু নাই, ও কিন্তু সিঙ্গেল একটা সংখ্যা আকারে আছে। সো মনে রাখবা যারা সংখ্যা তারাই হইছে কিন্তু ধ্রুবপদ। তাহলে এইখানে ধ্রুবপদ কি? 9। ওকে, ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের একটা জিনিস জানতে হবে শুরুতে, সেটা হচ্ছে কি? কি জানবো আমরা? আমি একটু মুছে দিচ্ছি। দেখো খেয়াল করো, এই যে আমি বলেছি যে বীজগণিতিক রাশি এটাকে তুমি চাইলে বহুপদীও বলতে পারো, বলেছি না? এখন বহুপদীকে আসলে কি দ্বারা প্রকাশ করে এটা ফার্স্ট মানে শুরুতে তোমার জানতে হবে। মনে রাখবা বহুপদীকে কিন্তু ভাইয়ারা cx এর পাওয়ার p দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? cx এর পাওয়ার p দ্বারা প্রকাশ করে, রাইট? এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে যে cx এর পাওয়ার p লিখলেন কোনটাকে কি বলে? এটাই তো আমরা জানি না বা এটা বুঝতেছি না। দেখো আমি এই জিনিসটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ টানবো, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া দেখো যে 5x এর মাথায় কিউব, আমি এটা
এটা একটা উদাহরণ টানতেছি, খেয়াল করো এইটার সাথে এইটা একটু কম্পেয়ার করো, তুলনা করবা। দেখো মনে রাখবা এই যে সি লেখছি না, এটা সবসময় হয়েছে কিন্তু সহগ। এটা কি, তার আগে এটা বোঝানোর আগে আমি এটা বোঝাচ্ছি। এই যে 5x এর মাথায় কিউব, আমি যে একটা এই জায়গাতে একটা পদ লিখলাম মানে বহুপদী লিখছি, এইখানে ভাইয়া 5 কি বলতো, 5 কি মনে রাখবা x y z চলকের সাথে যে থাকবে সেটাকে বলা হয় সহগ। চলকের সাথে যে সংখ্যা আকারে থাকবে তাকে কি বলা হয়, সহগ। তার মানে এখানে 5 হইছে কিন্তু ভাইয়া সহগ। এতটুকু ক্লিয়ার, এতটুকু বুঝছো? এরপর আমি যদি বলি ভাইয়া তাহলে এই x কি বলতো, তুমি তো এই মাত্রই জানলা যে x y z এগুলো হইছে চলক, তাহলে এখানে x হইছে কিন্তু চলক, রাইট? এরপরে ভাইয়া আমি যদি বলি তাহলে বলো তো এই যে মাথায় যে 3 আছে এটাকে কি বলে? তোমরা বলবা ভাইয়া এটা তো একটা সহজ জিনিস, এটাকে পাওয়ার বলে। আচ্ছা দেখো, হ্যাঁ আমিও মানতেছি পাওয়ার বলে, কিন্তু মাথায় যেটা থাকে এটা টোটাল 5টা নাম আছে। কয়টা নাম? 5টা। কয়টা? 5টা। কি কি ভাইয়া? আমি কিন্তু চাইলে এটাকে পাওয়ার বলতে পারি, কি বলতে পারি? পাওয়ার বলতে পারি। আমি কিন্তু চাইলে এটাকে ঘাত বলতে পারি, ঘাত বলতে পারি। আমি কিন্তু চাইলে এটাকে মাত্রা বলতে পারি। আমি কিন্তু এটাকে চাইলে সূচক বলতে পারি। হ্যাঁ, আমি কিন্তু এটাকে চাইলে ইনডেক্স বলতে পারি। কি বলতে পারি? ইনডেক্স। একটু নামগুলো যদি পারো কষ্ট কইরা মনে রাখবা। কেন বলতে পারো ভাইয়া কেন মনে রাখবো? কারণ এমসিকিউ তো অনেক সময় দিয়ে দেয় যে এই যে 5x এর মাথায় কিউব, এটা সূচক কত। এখন তুমি যদি এইটাই যদি না জানো যে সূচক কত, সূচক আসলে কি, এটাই তো বুঝলাম না। সূচক ও লগারিদম তো পড়ে আসছে জেনারেল ম্যাথে, তাহলে এখানে আবার সূচক চাইছে কি? দেখো তার মানে তোমার মাথায় কত আছে এইটা চাইছে। এই কারণে এই 5টা নাম যদি পারো, 5টা নাম সবগুলো লাগে না, এখানে ঘাত আর মাত্রা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঘাত আর হইছে কিন্তু মাত্রা, এই দুইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। সো একটু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো যে মাথায় যেটা থাকে, মাথায় এটাকে পাওয়ার বলতে পারো, ঘাত বলতে পারো, মাত্রা বলতে পারো, সূচক বলতে পারো, ইনডেক্স বলতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ইচ্ছা তুমি কিন্তু সেটা বলতে পারো। ক্লিয়ার? এখন এইটাকে তুমি এটা এই যে দেখো একটু কম্পেয়ার করো, তুলনা করো। তার মানে কি এই যে সি এটাকে কি বলে ভাইয়া? সহগ বলে। এটাকে কি, এটা হইছে কি সহগ, কারণ x এর সাথে যে থাকে সেটাই সহগ। এই x কি, x হইছে কিন্তু চলক, রাইট? তাহলে বলো তো ভাইয়া তাহলে ওই যে p কি, p অবশ্যই এই যে 5টা নাম, যে পাওয়ার, ঘাত, সূচক, তারপর হইছে কিন্তু মাত্রা বা হইছে কিন্তু ইনডেক্স। ডান? তাহলে একটা বহুপদীকে কিভাবে প্রকাশ করে তোমাদের বইয়ে দেওয়া আছে শুরুর দিকে যে c x এর মাথায় p দ্বারা প্রকাশ করে। ডান? এতটুকু ক্লিয়ার? আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। বাট এখানে একটু কথা আছে যে বহুপদী হওয়ার একটা শর্ত আছে, কন্ডিশন আছে। সো এই শর্তটা কি খেয়াল করো। মনে রাখবা এই যে পি আমি যেটা লিখেছি, যেটা মাথায় আছে, এটাকে কি বলে? পাওয়ার, বা এটা হইছে ঘাত, বা এটা হইছে কিন্তু মাত্রা, রাইট? আচ্ছা এই যে পাওয়ার, এটা কিন্তু ভাইয়া এটা একটা মূলত শর্ত আছে কি, যে এই পাওয়ারটা অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কি বলেছি আমি কথাটা একটু খেয়াল করো। পাওয়ারটা, আমি এই জিনিসটা তোমাদেরকে এইমাত্র বলেছি যে ভাইয়া এই যে পাওয়ারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, লিখে দিচ্ছি আমি অঋণাত্মক। একটু খেয়াল করো, প্রথম বুঝতে একটু কঠিন লাগবে বাট একেবারে সহজ। অঋণাত্মক পূর্ণ সংখ্যা তুমি যদি এটা ধরতে পারো তোমার এমসিকিউ কভার। দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে কোনটা? যেটা মাথায় থাকে, যেটা পাওয়ারে থাকে, রাইট? এখন প্রশ্ন করতে পারো ভাইয়া অঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটা আবার কি? দেখো এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। তুমি ঋণাত্মক সংখ্যা ওই যে -1, -2, -3 এগুলো না কিন্তু, অর্থাৎ 0, +1, প্লাস তো শুরুতে দিতে হয় না, এটা তো জানো, +1, +2, +3, +4, রাইট? এই যে যেগুলো আমি লিখছি না, এগুলো হচ্ছে কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে ছোট্ট করে যদি ভাইয়া বলি, যদি পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা কিন্তু বহুপদী। মাথায় রাখো, আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করব, তখন দেখবো কে কে ধরতে পেরেছো। ওকে, তাহলে মাথায় যদি ভাইয়া কি থাকে? 0 থাকে, তাহলে সেটা কিন্তু হচ্ছে বহুপদী। কেন? কারণ আমরা জানি এই যে পাওয়ার, এই পাওয়ার কিন্তু তোমার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু অর্থাৎ কোনো ভগ্নাংশ হইতে পারবে না, কোনো দশমিক হইতে পারবে না। ভগ্নাংশ মানে কি? যেমন তুমি যদি বলো যে 1/2, এই যে ভগ্নাংশ, এটাকে যদি তুমি ভাগ করো দেখবা দশমিকে রেজাল্ট পাবা। এটা কিন্তু পাওয়ারে হইবে না। কোনো মাইনাস মান, -5, -6 এগুলো হইতে পারবে না। ডান?
এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছ। তাহলে এখন এতটুকু যদি ভাইয়ারা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, যদি পারো একটু লেখা রাখো আমি যেগুলো লিখি, কারণ তোমাদের পরবর্তীতে তোমরা যখন এক নজর দেখবা তোমাদের সবকিছু অর্থাৎ মনে পড়বে। ঠিক আছে, এতটুকু ডান। তাহলে এখন যদি ভাই আমি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো 9x এর মাথায় 2 এটা কি বহুপদী কি বহুপদী না? তোমরা বলবা অবশ্যই বহুপদী। কেন? কারণ পাওয়ারে 2 আছে আর আমরা জানি 2 হইতে পারবে। ভালো কথা। আচ্ছা, আমি যদি বলি ভাইয়া 9x এটা বহুপদী কি বহুপদী না? অবশ্যই বহুপদী। কেন? এখানে পাওয়ারে কিচ্ছু নাই, পাওয়ারে যদি কিছু না থাকে তাহলে কি 1 আছে। মনে মনে চিন্তা করতে হয় যে মাথায় কি আছে, 1 আছে, তার মানে অবশ্যই এটা বহুপদী। ডান। এখন আমি যদি বলি ভাইয়া তাহলে 9 বহুপদী কি বহুপদী না, এটার অ্যান্সার দাও। কমেন্টে একটু জানিও সবাই, কমেন্টে। আমি লাইভ ক্লাস নিচ্ছি না, আমি রেকর্ড ক্লাস করাচ্ছি, সো তোমরা সবাই একটু কমেন্টে আমার এই ক্লাসের নিচে একটু জানিও এই 9 বহুপদী কি বহুপদী না। দেখো তোমরা অনেকে চিন্তা করতেছো 9 আবার বহুপদী হয় কেমনে? বহুপদী হওয়ার শর্ত তো এইটা, কি শর্ত? cx এর পাওয়ার p হইতে হইব, রাইট? এটাই তো শর্ত, আপনি এইমাত্র বলছেন। আবার 9 কেমনে বহুপদী হয়? আমি বলবো 9 বলো, 5 বলো, 15 বলো, 20 বলো, এগুলো সবগুলো বহুপদী। কেন? কারণ তুমি যদি একটু বুদ্ধিমান, একটু যদি চালাক হয়ে থাকো তাহলে কিন্তু জিনিসটা ধরতে পেরেছো। কিরকম? তোমরা কিন্তু সূচক এবং লগারিদম জেনারেল ম্যাথে এটা কিন্তু পড়ে এসেছো। কোনো কিছুর মাথায় যদি ভাইয়া 0 হয় তার মান কত? 1। পড়ছো না? যাতে যাই থাকুক না কেন, যেমন আমি যদি লিখি যে x এর পাওয়ার 0 তার মান কত? 1 লিখতে পারি না? তাহলে আমি যদি এখানে আছে কত 9, আমি কিন্তু চাইলে আমি এটা লিখতে পারি 9 x এর মাথায় 0। ব্যাপারটা কিরকম লাগতেছে দেখো তো, 9x এর মাথায় 0 লিখলাম, খেয়াল করো 9x ওটা কিন্তু পাশাপাশি আছে, আর পাশাপাশি থাকলে গুণ অবস্থায় থাকে, রাইট? তাহলে 9 গুণ, আমরা জানি কোনো কিছুর মাথায় তাতে যাই থাকুক না কেন ভাই, কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তার মান কত? 1। তাহলে আমি কিন্তু ওর জায়গায় লিখে দিতে পারি 1। তাহলে 9 এর সাথে 1 গুণ করলে 9 কে 9 হয়। দেখো দেখো আমার ছিল 9, সেখান থেকে আমি লিখছি এইটা। তাহলে এটা সত্য নাকি মিথ্যা বলো তো? সত্য না? অবশ্যই সত্য, অবশ্যই সত্য। তার মানে 9 বলো কোনো সংখ্যা যদি থাকে অবশ্যই সেটা বহুপদী। দেখো এই যে x² + 5x + 9, 9 কি বহুপদী না? অবশ্যই বহুপদী। মনে থাকবে এইবার? মনে থাকবে কেন, কিভাবে সিস্টেমটা শিখছো? সো আমি আশা করি তোমরা সবাই ধরতে পেরেছো এতটুকু। আচ্ছা, সো এতটুকু যদি ভাইয়ারা তোমরা বুঝে থাকো তাহলে এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখো একটু খেয়াল করো, আমরা মজার ছলে ছলে কিন্তু আজকে এই পুরো অধ্যায়ে সবকিছু কভার করবো। এবং আমি বলেছি একটা কথা যে ভাইয়েরা তোমরা স্কিপ করবা না, কারণ আমি এই জিনিসটা বলেছি তোমরা যদি স্কিপ করো তাহলে তোমাদের এমসিকিউ কিন্তু কভার হবে না। এমসিকিউ কিন্তু ভাইয়েরা কভার হবে না, ঠিক আছে? এমসিকিউ কিন্তু তোমাদের কভার হবে না। এখন আসি একটু খেয়াল করি, এখন আমাদের যে জিনিসটা ভাইয়েরা জানতে হবে, আমি যদি ছোট্ট করে এই জায়গাতে লিখি এমসিকিউর জন্য যেটা আমাদের জানতেই হবে সেটা হচ্ছে কি, খেয়াল করো যে আমি যদি লিখি যে 5x² + 6x - 10x⁵ + 7, দেখো এটা কি বলতো? এটা কি বলতো দেখি কতজনে পারো তোমরা? এটা কি বলতো? এটা হচ্ছে কিন্তু ভাইয়ারা একটা বহুপদী বা বীজগাণিতিক রাশি, তুমি যাই বলো না কেন। এখন এখান থেকে তোমার ছোট্ট করে আমি প্রশ্ন করব, এখান থেকে তোমার মাত্রাটা বের করতে হবে, এখান থেকে তোমার মাত্রা, তারপর হচ্ছে কিন্তু মুখ্য পদ বের করতে হবে, হ্যাঁ, এখান থেকে তোমার মুখ্য সহগ বের করতে হবে। আছে না এগুলো এমসিকিউতে? যারা যারা বিগত বছরের এমসিকিউ গুলো দেখেছো তোমরা কিন্তু জানো এগুলো আছে না? অবশ্যই আছে। মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, তারপর হচ্ছে কিন্তু ধ্রুব পদ, এগুলো তোমার কি করতে হবে? বের করতে হবে। এখন বলতে পারো ভাইয়া কেমনে বের করব আমরা? তার আগে আরেকটা জিনিস ছোট্ট করে বলি, দেখো এই যে তোমাদের এই অধ্যায়ের মানে হচ্ছে কিন্তু বলা হয়েছে এক চলক বিশিষ্ট বহুপদী, 2 চলক বিশিষ্ট বহুপদী, 3 চলক বিশিষ্ট বহুপদী, বলছে না? বলছে কিনা বলো? এখন আমি যদি বলি ভাইয়া এক চলক বিশিষ্ট বহুপদী কি বলো তো? একেবারে সহজ না এটা? যে এক চলক বিশিষ্ট বহুপদী সেটা হচ্ছে কিন্তু একটা মাত্র চলক থাকবে। বলতে পারো চলক কি? আমি কিন্তু দেখাইছি যে x বলো, y বলো, z বলো, এগুলো হচ্ছে কিন্তু চলক। তাহলে কোনো একটা বীজগাণিতিক রাশির ভিতরে যদি একটা মাত্র চলক থাকে, হয় x থাকবে, না হয় y থাকবে, না হয় z থাকবে। যেমন আমি যদি ছোট করে বলি, যেমন কি বলবো ভাইয়া, x এর পাওয়ার 4 প্লাস হচ্ছে কিন্তু 5x প্লাস হচ্ছে কিন্তু
কিন্তু 10। খেয়াল করো এই যে বীজগাণিতিক রাশিটা আমি এই জায়গাতে লিখলাম, দেখো তো এইটার ভিতরে কি আছে ভাইয়া, এখানে একটা x আছে, এখানেও x আছে, এর ভিতরে কোনো y নাই z নাই। তাহলে মনে রাখবা যদি একটা রাশির ভিতরে শুধু x ই থাকে বা শুধু y যদি থাকে বা শুধু z যদি থাকে, এটাকে বলা হয় এক চলক বিশিষ্ট বহুপদী বা এক চলক বিশিষ্ট বীজগাণিতিক রাশি। এখন বলতে পারো ভাইয়া তাহলে দুই চলক কি হইবে, দেখো খেয়াল করো, মানে দুইটা মাত্র চলক থাকবে, একেবারে সহজ। কিরকম, x স্কয়ার প্লাস 5xy প্লাস হইছে কিন্তু তোমার হইছে 3। দেখো এই যে বীজগাণিতিক রাশি এটার ভিতরে x ও আছে y ও আছে, তার মানে এটা অবশ্যই দুই চলক বিশিষ্ট বহুপদী। সো আমি আশা করি এইবার তোমরা বুঝতে পেরেছো যে কোনটা এক চলক বিশিষ্ট বহুপদী, কোনটা দুই চলক বিশিষ্ট বহুপদী, কোনটা তিন চলক বিশিষ্ট বহুপদী, রাইট? এখন ভাইয়ারা আমি তোমাদেরকে এই জিনিসটা কোশ্চেন করেছি। কি কোশ্চেন করেছি যে বলো তো এইখানে যে আমি যে বীজগাণিতিক রাশিটা লিখলাম এটার মাত্রা কত, এটার মুখ্য পদ কত, এটার মুখ্য সহগ কত, বলতে পারো? দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো মনে রাখবা ভাইয়া মাত্রা কি, বলতে পারো মাত্রা হইছে ওই যে বলছিলাম পাওয়ার, যেটা কিন্তু পাঁচটা নাম আছে, পাওয়ার বলতে পারো, ঘাত বলতে পারো, মাত্রা বলতে পারো, সূচক বলতে পারো, ইনডেক্স বলতে পারো, অ্যাজ ইউর উইশ, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, মানে টোটাল ওই পাঁচটার ভিতরে, রাইট? তাহলে ওইটা হচ্ছে কিন্তু মাত্রা। তাহলে এখন বলতে পারো যে ভাইয়া এই যে বহুপদী এখানে আছে, এখানে তো অনেকগুলো পদ আছে, এটা 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 অনেকগুলো পদ আছে, এবং এই দুইটার মাথায় তিনটার মাথায় কিন্তু কি আছে, মাত্রা আছে। তাহলে আমি কোনটা ধরবো, মনে রাখবা এগুলোর দিকে তাকাইতে হবে তোমার আগে। শুরুতে কি করতে হবে, এমসিকিউ পারার জন্য তোমার আগে কি করতে হবে ভাইয়া, এই রাশিটার দিকে তাকাতে হবে এবং দেখতে হবে এটার ভিতরে পাওয়ারে সবচেয়ে বেশি আসে কে, পাওয়ারে সবচেয়ে বেশি আছে কে, এটা তোমার আগে দেখতে হবে। দেখো তো পাওয়ারে সবচেয়ে বেশি আছে কে, এটার মাথায় আছে 2, এটার মাথায় কিচ্ছু নয়, মানে 1 আছে, এটার মাথায় 5 আছে, এটা তো কথাই নেই। তাহলে এই যে দেখো এটার মাথায় 5 আছে, তাহলে মাত্রা কি হবে, মাত্রা হবে কিন্তু 5। ডান, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা বীজগাণিতিক রাশির ভিতরে বা কোনো একটা বহুপদীর ভিতরে যেটার মাথায় সবচেয়ে বেশি পাওয়ার থাকবে, সংখ্যা থাকবে, সেটাই হয়েছে কিন্তু ভাইয়া মাত্রা। ডান, মনে থাকবে সবার? আচ্ছা এরপরে আসি মুখ্য পদ কোনটা, মুখ্য পদ মনে রাখবা তুমি পাইছো পাওয়ারে বেশি সবচেয়ে কার, এইটার না, তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, মুখ্য পদ হয়েছে কি, সর্বোচ্চ পাওয়ার যুক্ত, সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে কি বলে, মুখ্য পদ বলে। যে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার এই রাশিটার ভিতরে আছে কি ভাইয়া, দেখো তো 10 অর্থাৎ x এর মাথায় 5, তার মানে আমি বলতে পারি একটা পদ, পদ মানে কি পুরোটা না, এই পুরোটা হইবে না, তার মানে আমি মুখ্য পদ বলতে পারি -10x এর মাথায় 5। তুমি যদি শুধু 10x এর মাথায় 5 এটা যদি লিখে দাও তাহলে কিন্তু তোমার ভুল হবে। আমি আবারও বলি তোমার কি দিতে হবে, ওর আগে যেহেতু মাইনাস আছে অবশ্যই তোমার মাইনাস দিতে হবে। এই ভুলটা কেউ কইরো না, অনেকে কিন্তু এইখানে ধরা খায়, যার কারণে এমসিকিউ দিয়েও আসে বাট এমসিকিউ হয় না। ওকে, এবার মনে থাকবে যে -10x এর মাথায় 5 এটা হয়েছে কিন্তু মুখ্য পদ। এরপর আসে কিন্তু ভাইয়া মুখ্য সহগ কোনটা, তুমি যে মুখ্য পদ পাইছো না এটা সহগ কত, 10 না, এটাই হয়েছে কিন্তু মুখ্য সহগ। তার মানে আমি লিখতে পারি যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত, সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ। তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগকে কি বলে, মুখ্য সহগ বলে। তুমি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ পাইছো -10x এর পাওয়ার 5, তাহলে এখানে মুখ্য সহগ হইবে কি শুধু 10 না -10, বলো তো? অবশ্যই ভাইয়া -10 কি হবে, অবশ্যই -10। ডান, সবাই এবার বুঝতে পেরেছো যে আমি কি বোঝানোর তোমাদেরকে ট্রাই করতেছি, অবশ্যই কি হবে -10 হবে, এটাই হচ্ছে সহগ। এরপর আসি কিন্তু ধ্রুবপদ। আমি কিন্তু বলেছি যারা সিঙ্গেল একটা সংখ্যা আকারে থাকে, যাদের সাথে x থাকে না, y থাকে না, a থাকে না, b থাকে না, যেমন এটার ভিতরে দেখো 7 আছে, তার আগে আছে প্লাস, প্লাস তো দিতে হয় না, তার মানে ধ্রুবপদ হয়েছে কিন্তু ভাইয়া 7। ডান, পারা যাবে না। এখন এই রিলেটেড যদি আসে এমসিকিউ গুলো পারা যাবে না, অবশ্যই পারা যাবে, রাইট? একটু প্র্যাকটিস করবা দুইবার, বাস এনাফ, আর লাগবে না, আর কিচ্ছু লাগবে না। দেখবা এমসিকিউ তোমার কাছে পানির মতো সহজ লাগবে, এমসিকিউ তোমার কাছে পানির মতো সহজ লাগবে। ওকে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো এইমাত্র যেটা দেখাইলেন এটার ভিতরে শুধু xই আছে, মানে এক চলক বিশিষ্ট বহুপদী, এটা আপনি দেখাইলেন, বাট যদি দুই চলক বিশিষ্ট বহুপদী থাকে তখন মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ কি হবে, একটু দেখো খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি এবং আমি দুই চলক বিশিষ্ট বহুপদী কিন্তু আমি তুলতেছি, খেয়াল করি। তাহলে আমি যদি একটা দুই চলক বিশিষ্ট বহুপদীর কথা তোমাদের সাথে যদি বলি, দেখো আমি এখানে অর্থাৎ দুই চলক বিশিষ্ট বহুপদী তুলতেছি, ধরো সাপোজ 5x³ y, তারপর হইছে কি +7x² প্লাস 7x² y এর মাথায় 4 প্লাস 9x³ y² মাইনাস হইছে 9।
দেখো আমি বলছি না তোমাদের এমসিকিউটা কভার হয়ে যাবে, খেয়াল করো এখানে কিন্তু আমি এক্স আছে ওয়াই আছে, এক্স আছে ওয়াই আছে, তার মানে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট, তোমার হচ্ছে কিন্তু বহুপদী, রাইট? এখন বলো তো এটার মাত্রা কত, এই রাশিটার মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, ধ্রুব পদ কত, বলো তো ভাইয়ারা, একটু শুনি তোমাদের কাছ থেকে কে কে ধরতে পেরেছো। দেখো কোনো কিছু লাগবে না ভাই, এত প্যারা নেওয়ার কিছু নয়, তোমার জাস্ট চিন্তা করতে হবে পাওয়ারে কত আছে, যে বেশি সে মাত্রা, সে মাত্রা, তারপর সেই পুরো পদটা হচ্ছে মুখ্য পদ, তার সহগটা হচ্ছে মুখ্য সহগ, শেষ, খেল খতম। দেখো এখানে এক্স এর মাথায় আছে 3, ওয়াই এর মাথায় হইছে কিন্তু 1 আছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করে দাও, 3 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া, আমরা এখান থেকে পাইতেছি 4, আবার এক্স এর মাথায় 2, এখানে 4 এর 2 কত 6, এটা 2 দ্বারা মানে 2টার যোগ করলে পাচ্ছি 6, 3 আর 2 কত 5, এটা এখানে পাচ্ছি আমরা 5, আর এটা তো নাই, তাহলে দেখো তো এখানে পাওয়ার সবচেয়ে বেশি কার, মনে রাখবা যদি 2 চালক থাকে 3 চালক থাকে পাওয়ারে তোমার কি করতে হবে, এক্স এর মাথায় যা আছে সেগুলো যোগ করে দিতে হবে, ওকে? তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি আছে কিন্তু এই 6, তার মানে আমি বলতে পারি এই 4 আর 2 কত 6, তাহলে মাত্রা হইছে কিন্তু 6, তোমার যোগ করতে হবে, যোগ করার পরে এক্স এবং ওয়াই বা জেড যাই থাকুক না কেন, যোগ করার পর যে রেজাল্টটা হবে এটা হইছে কিন্তু মাত্রা, ডান? পানি পানি কিনা জাস্ট কমেন্ট হবে এটা, আর কিছু না, কমেন্ট করবা জাস্ট পানি কিনা, তাহলে মাত্রা পাইছে হইছে কিন্তু 6, এরপরে হইছে কিন্তু ভাইয়া বলো তো মুখ্য পদ কত, আমরা জানি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে মুখ্য পদ বলে, তাহলে অবশ্যই এইটা, কারণ এটাই সর্বোচ্চ পাওয়ার, তাহলে এখানে পদ আছে কত, প্লাস আছে, তো প্লাস তো দিব না, তার মানে 7x² y এর পাওয়ার 4, এটা হইছে কিন্তু মুখ্য পদ। এরপরে প্রশ্ন হইছে মুখ্য সহগ কত, সহগ কোনটা, এটার সাথে যেটা আছে দেখো 7, তাহলে এই যে অবশ্যই এই 7 হইছে কিন্তু ভাইয়া মুখ্য সহগ। এরপর আমি যদি কোশ্চেন করি ভাইয়া ধ্রুবপদ কোনটা, দেখো 9 আছে, তাহলে শুধু কি 9 লাগবে না -9 লিখতে হবে, অবশ্যই ভাইয়া তোমার -9 লিখতে হবে, ডান? ক্লিয়ার? একেবারে পানি পুরো কনসেপ্টটা কিন্তু একেবারে কভার করে দিলাম। দেখো পুরো এমসিকিউতে টাইপ, এই আমি যা শিখাইছি এটা কিন্তু টাইপ 1, এগুলোর অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো বিগত বছরে আসছে, ওকে? তাহলে আমাদের ভাইয়া যদি এতটুকু ক্লিয়ার হয়, এখন আমাদের নতুন আরেকটু জানতে হবে, আর সামথিং কিছু জানতে হবে, তারপর আমরা ম্যাথ করা স্টার্ট করব, ম্যাথ করা আমরা কিন্তু শুরু করব। এখন আসি সমমাত্রিক বহুপদী, প্রতিসম বহুপদী, আর একটা হচ্ছে চক্রক্রমিক বহুপদী, তো আমরা এগুলো সম্পর্কে একটু জানবো, একটু শর্টকাটে আমরা কিন্তু জানবো এই তিনটা বিষয়, কারণ এটাও এই যে তিনটা আমি যে লিখবো এখন ভাই কি লিখবো, যে সমমাত্রিক বহুপদী, এগুলো কিন্তু এমসিকিউতে আসছে যে কোন রাশিটা সমমাত্রিক বহুপদী। দেখো বিগত বছরের এমসিকিউ গুলোর দিকে তাকাও, তাহলে সমমাত্রিক বহুপদী, রাইট? তাহলে একটু খেয়াল করি ভাইয়ারা, সমমাত্রিক বহুপদী মনে রাখবা, এই যে দেখো সমমাত্রিক বহুপদী লিখছি আমি, তার আগে এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট করে একটা এক্সাম্পল তুলবো, x² + 2xy, দেখো x² + 2xy + 5y², দেখো আমি একটা বহুপদী বা বীজগাণিতিক রাশি এই জায়গাতে তুললাম, এখন আমি প্রশ্ন করলাম এটা কি সমমাত্রিক বহুপদী কি না, এখানে কি বলছি এটা কি বহুপদী কি না, বলো তো? এখন মনে রাখবা সম মানে কি জানো, এটা কিন্তু সবাই জানো, সম মানে হইছে কিন্তু সমান, রাইট? সম মানে কি, টেকনিক শেখো, টেকনিক, তোমার ট্রিক শিখতে হবে, বুঝছো? সম মানে কি সমান, মাত্রিক মানে কি, মাত্রিক দ্বারা কি বোঝায়, মাত্রা, তার মানে সমান মাত্রা, যদি মাত্রা প্রতিটা বহুপদীর ক্ষেত্রে যদি মাত্রা যদি সমান থাকে, মাত্রা যদি মানে প্রতিটা পদে যদি মাত্রা সমান থাকে, তাহলে সেই রাশিটা হইছে কিন্তু সমমাত্রিক বহুপদী, ওকে? কিরকম আমি যদি ছোট্ট করে যদি বলি তোমাদের সাথে, একটু দেখো বহুপদীটা দিগ্গিকার হবে, আমি দেখো দিগ্গিকার দিয়ে দিচ্ছি, আচ্ছা সমস্যা নাই। তাহলে সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে দেখো x এর মাথায় কত আছে, 2 আছে, এখানে 2 আছে, এখানে x এর মাথায় 1 আছে, কিছু নয় মানে 1, আর এখানে y এর মাথায় 1 আছে, 1 আর 1 কত 2, তার মানে এখানেও 2, আর x এর মাথায় স্কয়ার মানে কি 2, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, অবশ্যই ভাইয়া এটা তাহলে সমমাত্রিক বহুপদী। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো ভাই? কোনো কথা নাই, মাত্রা যদি সমান থাকে সমমাত্রিক বহুপদী, মাত্রা যদি সমান না থাকে ওটা সমমাত্রিক বহুপদী না, ডান? ওকে, তাহলে আমি আরেকটা তুলতেছি ভাই, এরা খেয়াল করি, একটু খেয়াল করি আমরা, ax², আমি আরেকটা তুলতেছি ax² + 2xy + by², বলো তো ভাইয়া এটা সমমাত্রিক বহুপদী কি না? সো তোমার কি চিন্তা করতে হবে, যে এই জিনিসটা চিন্তা করতে হবে যে চলকের মাথায় এটা একটু মাথায় রাখো, যে
চলকের মাথায় যে তোমার পাওয়ার গুলো আছে সেগুলো তোমার কি করতে হবে, হিসাব করতে হবে। যদি এই মাত্রা বা পাওয়ার যদি সমান হয় তাহলে সমমাত্রিক বহুপদী। দেখো এখানে এ আছে, এ কিন্তু ভাইয়া চলক না, এখানে এক্স আছে, তোমার 2 আছে, তার মানে এখানে তোমার আছে কত, মোট 2। ভালো কথা। এই 2h, h কিন্তু চলক না, তার মানে এটা তুমি চিন্তা করতে পারবা না। x এর মাথায় 1 আছে, y এর মাথায় 1 আছে, 1 আর 1 কত, 2। এরপরে ভাইয়া b y স্কয়ার আছে, y এর মাথায় স্কয়ার আছে মানে 2 আছে, তার মানে এটাও 2, এটাও 2, এটাও 2, তিনটা পদের ক্ষেত্রে মাত্রা সমান, তার মানে আমি বলতে পারি ভাইয়া এটা হচ্ছে কিন্তু সমমাত্রিক বহুপদী। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি কিন্তু মজার ছলে ছলে পুরো অধ্যায়টা তোমাদেরকে বলেছি কভার করে দিব। ওকে, মজার ছলে ছলে দেখো, তাহলে এটা আমাদের ডান। এরপরে আসি কিন্তু ভাইয়া যে প্রতিসম বহুপদী, একটু কষ্ট করে এই তিনটা জিনিস জানতে হবে, কারণ পুরো একটা টাইপ আছে, এই তিনটার উপর ভিত্তি করে এমসিকিউ আছে। ওকে, এখন আমাদের জানতে হবে ভাইয়া প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আমি একটা এক্সাম্পল তুলতেছি, সেটা হচ্ছে কি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, রাইট? এই যে একটা আমি বীজগণিতিক রাশি এই জায়গাতে তুলেছি। এখন একটু খেয়াল করি, আমরা বলছি কি এখানে প্রতিসম রাশি, তার মানে এই জিনিসটা মাথায় রাখবা তোমরা যে প্রতিসম, এইখানে দুইটা চলকের স্থান বিনিময় করবা। কয়টা? দুইটা, অর্থাৎ দুইটি চলকের স্থান বিনিময় করতে হবে। দুইটি চলকের স্থান বিনিময়। অনেকে বলবে যে ভাইয়া বুঝলাম না ব্যাপারটা, একটু ক্লিয়ারলি বলেন। স্থান বিনিময় বুঝলাম না, এটা আবার কি? খেয়াল করো, একেবারে পানির মতো সহজ বানাই দিচ্ছি। চলক এখানে আছে কয়টা দেখো তো, এই রাশিটার ভিতরে আমি তো দেখতে পারতেছি 3টা আছে। কি কি আছে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, 3টা আছে। আর প্রতিসম রাশির ক্ষেত্রে তোমার দুইটা চলকের স্থান বিনিময় করতে হবে। স্থান বিনিময় করার পরে যদি কোনো চেঞ্জ না হয়, যদি কোনো কিছুর পরিবর্তন না হয়, অপরিবর্তিত থাকে, তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। ব্যাপারটা বুঝাচ্ছি, ক্লিয়ারলি বুঝাচ্ছি। এই এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবা, ওয়াই বসাইছো, ওর মাথায় আছে স্কয়ার, দাও স্কয়ার, এই প্লাস এই প্লাস, এই ওয়াই এর জায়গায় ভাইয়া তুমি এক্স বসাবা। ওকে, ওর মাথায় আছে স্কয়ার স্কয়ার প্লাস প্লাস, এই জেড এর জায়গায় তুমি জেডই বসাবা। এটা কোনো পরিবর্তন করবা না, কারণ আমাদের বইলা দিচ্ছে যে দুইটা চলকের স্থান বিনিময় করতে হবে, আমাদের তো 3টা বলে নাই, বলছে। আবার এই প্লাস এই প্লাস, এই এক্স এর জায়গায় ওয়াই, এই ওয়াই এর জায়গায় তুমি কি বসাবা ভাইয়া? ওয়াই এর জায়গায় তুমি এক্স বসাবা। এই প্লাস ওয়াই এর জায়গায় তুমি এক্স বসাবা, জেড জেডের জায়গায় থাকবে, জেডের জায়গায় থাকবে। খেয়াল করি আমরা, জেডের জায়গায় থাকবে, এক্স এর জায়গায় আমরা কি বসাবো? ওয়াই। এখন দেখো তো তুমি যে রাশিটা পাইছো স্থান বিনিময় করার পরে, এইটাকে যদি তুমি সাজাও, যে কিভাবে সাজাবা? এক্স স্কয়ার আগে লাগবা, তারপর ওয়াই স্কয়ার পরে লাগবা, জেড স্কয়ার পরে লাগবা, এক্সটার একটু আগে লাগবা, ওয়াইটারে পরে লাগবা। আবার এরপরে তুমি যেটা করবা, এই যে জেড মানে জেড ওয়াই আছে, ওয়াইটাকে আগে লাগবা, জেডটাকে পরে লাগবা। অসুবিধা আছে? আবার এখানে কিন্তু জেডটাকে আগে লিখবা, এক্সটাকে পরে লাগবা। দেখো তো ভাইয়া এই রাশিটা আর এই রাশিটা সেম কিনা? যদি সেম হয়, যদি স্থান বিনিময় করার পরে যদি সেম হয়, তাহলে মনে রাখবা এটা হচ্ছে কিন্তু প্রতিসম রাশি। ডান? এটা হচ্ছে কি ভাইয়ারা? প্রতিসম রাশি। মাথায় থাকবে, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, রাইট? ওকে, তাহলে ক্লিয়ার? এই প্রতিসম রাশি শেষ। এখন আসে কিন্তু ভাইয়া আমাদের আরেকটা জিনিস আছে, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু চক্রক্রমিক রাশি। তাহলে বলো তো ভাইয়ারা, চক্রক্রমিক রাশির ক্ষেত্রে কি হবে? তোমার এই ক্ষেত্রে 3টি চলকের স্থান বিনিময় করতে হবে। তাহলে 3টি চলকের স্থান বিনিময় করবা। তাহলে তুমি যদি 3টি চলকের স্থান বিনিময় করার পরে যদি রাশিটা সেম থাকে, তাহলে তুমি এখন একটা কাজ করবা। কি কাজ করবা? খেয়াল করো, আমি এইটা দ্বারাই তোমাদেরকে বোঝাচ্ছি। একটু দেখো, এইটা দ্বারাই কিন্তু আমি তোমাদেরকে বুঝাচ্ছি। কিরকম? একটু যদি তোমরা লক্ষ্য করো, এই যে রাশিটা আমি লিখেছি, তুমি এখন এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওর মাথায় স্কয়ার স্কয়ার, ওয়াই এর জায়গায় তুমি জেড বসাবা, ওর মাথায় স্কয়ার। কেন? কারণ এখানে ভাইয়া চক্রক্রমিক বলছে, তার মানে 3টা চলকের স্থান বিনিময় করতে হবে। তোমার এক্স এর জায়গায় ওয়াই বসাইতে হইবে, ওয়াই এর জায়গায় তোমার জেড বসাইতে হইবে, জেড এর জায়গায় তোমার এক্স বসাইতে হইবে। এটা একটু মাথায় রাখো, যখন তুমি 3টা নিয়ে কাজ করবা তখন তোমার এই জিনিসটা করতে হবে। এরপরে প্লাস প্লাস, এই জেড এর জায়গায় তুমি কি বসাবা? এক্স বসাবা, ওর মাথায় স্কয়ার। এই এক্স এর জায়গায় তুমি ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় হইছে এক্স, আর এক্স এর জায়গায় ওয়াই। দেখো তুমি যদি এটাকে একটু সাজাও, দেখবা এইটাই তুমি পাবা, এই আগেরটাই তুমি পাবা। তার মানে আমি বলতে পারি এই রাশিটা হইছে কিন্তু একটা চক্রক্রমিক রাশি।
ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। সো এতক্ষণ ধরে বইয়ের বেসিকটা কিন্তু আমি আলোচনা করেছি অনেকক্ষণ ধরে, প্রায় ক্লাসটা বড় হইতেছে, রাইট? এখন আমরা ম্যাথ করব। এখন আমরা কি করব ভাইয়ারা? ম্যাথ করব। সো আমি আশা করি আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যা যা বোঝানো ট্রাই করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারণ এই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করার কারণ কি? এর একটাই রিজন, একটাই কারণ, তোমরা যেন এমসিকিউ ভালোভাবে দিতে পারো। ঠিক আছে? তোমরা যেন বেসিকটা, যারা গোড়াটা আগে ধরতে পারবে তাদের কাছে কিন্তু ম্যাথ সহজ লাগবে, সবকিছু সহজ লাগবে। ঠিক আছে? যারা বেসিকে সমস্যা ছিল, আমি আশা করি যারা আমার ক্লাসটা দেখেছো তোমাদের এখন কোনো সমস্যা নাই। ডান? সো এতটুকু ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা সবাই একটু কষ্ট করে বইটা খোলো, তোমাদের উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যাও এবং আমরা কিছু এখন ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে দেখবা কভার হয়ে যাবে। সো শুরুতে ভাইয়ারা আমি একটা কথা বলে নি শুরুতে, সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। যে এই জায়গাতে স্টুডেন্টরা কম বেশি, কিন্তু কম বেশি না, আমি বলবো যে প্রায় 90% স্টুডেন্ট কিন্তু এই আংশিক ভগ্নাংশের জন্য অধ্যায়টাকে বাদ দিতে চায়। বাট আংশিক ভগ্নাংশের নিয়ম আছে কয়টা? 5টা। কয়টা? 5টা। তুমি যদি 5টা নিয়ম একবার ধরতে পারো তাহলে তুমি এই অধ্যায়ে পুরো থাকবা, পুরো। এবং সেটা কিন্তু আমি তোমাদেরকে বানাই দিতে পারি, পুরো বানাই দিতে পারি। জাস্ট তোমরা এমন ভাবে 5টা নিয়ম শিখবা যাতে করে অঙ্ক ভাই যেভাবে বানাই আসুক না কেন, তুমি অর্থাৎ ওই 5টা নিয়ম শিখতে পারলে তোমার সবকিছু সহজ লাগবে। ওকে? সো একটু খেয়াল করো, শুরুতে আমরা ম্যাথ করব, তোমাদের বইয়ের 5 নাম্বার ম্যাথ। একটু খেয়াল করো, আমরা এই নিয়মটা বেশিরভাগ এমসিকিউতে দেখি এবং সৃজনশীলের ক নাম্বারে দেখি। এই নিয়মে কি আছে ভাইয়া? দেখো, শর্টকাট শিখাবো, এই নিয়ম করার শর্টকাট শিখাবো। আমার একটা শর্টকাট শিখো, এরপর তুমি এই নিয়মে যতগুলো আছে সব করতে পারবা। একটা নিয়ম ভাইয়ার, একটা নিয়ম শিখবা, সব করতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো, প্লাস 7x স্কয়ার মাইনাস হচ্ছে কিন্তু এ, এই যে বহুপদী আছে তাই না? তাহলে এই যে বহুপদীর একটি উৎপাদক, একটি ভাইয়া কি আছে? একটি ভাইয়া উৎপাদকের কথা বলছে। x মাইনাস 2 হলে, x মাইনাস 2 হলে দেখাও যে এগুলো দেখবা যে এমসিকিউতে ভাইয়া অভাব নাই, a = 4, এই টাইপের কিন্তু এমসিকিউতে অভাব নাই। ওকে? তুমি ভাইয়ার একটা শর্টকাট শিখো, তাহলে দেখবা তোমার কাছে ম্যাথ পানির মতো সহজ লাগবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো কি বলছে ভাইয়া, যে x এর মাথায় 4, এই যে একটা বীজগাণিতিক বা একটা বহুপদী আছে, এর একটা উৎপাদক বলে দিয়েছে x মাইনাস 2, তাহলে দেখাও যে এটা সমান 4। তুমি মনে মনে চিন্তা করবা যে আমি কিচ্ছু জানি না, আমি কি জানি? ভাইয়া একটা নিয়ম শিখাইছিল, আমি সেই নিয়মে করব। বলতে পারো কি নিয়ম? দেখো, এই জায়গাতে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, মানতেছি। বলে দিয়েছে এই যে বহুপদীর একটা উৎপাদক x মাইনাস 2, তুমি কি করবা? যেটা দেওয়া থাকবে এটা একটু চিপায় নেবা। কি করবা? চিপায় নেবা। কাকে নিবা? x মাইনাস 2 কে নাও, চিপায় নিছো। চিপায় নেওয়ার পরে এটা সমান 0 লিখে দিবা। দিছো? সবাই দিছো? কি বলেছে? ওই যে মারামারি করার সময় দেখো না, অনেকে কি করে? চিপায় নিয়া, অর্থাৎ ঢক করে দিয়া, অর্থাৎ মারামারি করে। তোমার কি করতে হবে? একটু এই অঙ্কটা করার ক্ষেত্রে এইটাকে একটু চিপায় নিবা, একটু সাইডে নিবা। আয়, তোর একটু ধোলাই করে নি, আয় একটু সাইডে আয়। ঠিক আছে? এভাবে নিছো, নেওয়ার পর কি করবা? টাচ করে সমান 0 লাগবা, লিখছো। এখন 0 লেখার কারণ কি? তুমি এখন এখান থেকে x এর মানটা বাইর করবা, যে যা আছে তোর কাছে বাড়ি কর, নাহলে কিন্তু খবর আছে। তাহলে তুমি কি করবা? x এর মানটা বের করবা। মাইনাস 2 আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস 2। তাহলে তুমি x এর মানটা পাইছো? কত পাইছো তুমি? 2 পাইছো, রাইট? এখন তোমার যেটা করতে হবে, এখানে x যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় তোমার এই x এর মানটা বসাই দিতে হবে। এই তো, খেল খতম। ওকে? ট্রিক শিখবা, ম্যাথ পানির মতো সহজ। ওকে? ম্যাথটা করি। তাহলে শুরুতে ভাইয়া যেটা দেওয়া আছে তোমার আগে লিখতে হবে ধরি। কি লিখতে হবে? ধরি বা মনে করি। কি লিখবা তাহলে? মনে করি। কি লিখবা? p of x, এটা লিখতে হবে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে। p of x সমান যেটা আছে লিখে দাও। x এর মাথায় 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a লিখছি আমি। এই যে এটা একটা মূলত হচ্ছে কি ধরেছি ভাইয়া? দেখো, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। এখন তুমি লিখবা অতএব, বা আমরা জানি লিখবা এই x মাইনাস 2, এই x মাইনাস 2টা এই যে p of x এর বলছে না একটা উৎপাদক, বলছে না যে x মাইনাস 2 এইটার একটা উৎপাদক বলে দিছে না, ওরা নিজেরাই বলে দিছে। তাহলে আমরা দেখে লিখবো। তাহলে x মাইনাস 2 আগে লিখবা যে p of x এর একটি উৎপাদক হবে, উৎপাদক হবে যদি, কি যদি ভাইয়া? যদি তোমার যে p of, এই যে দেখো x এর মান আমরা পাইছি কত? 2 না? তাহলে p of 2, এখানে 0 লাগছে
দেখছিলাম না 0 হয়। এই এতটুকু, এই যে লাইনটা যে x - 2 p of x এর একটা উৎপাদক হবে যদি p of 2 = 0 হয়, এই লাইনটা তোমার টানা মুখস্থ করতে হবে। অনেকে আবার কথার বিরোধিতা করবা যে ভাইয়া অঙ্ক আবার মুখস্থ করে। ভাই তোমার তো আমি অঙ্ক মুখস্থ করতে বলি নাই, আমার এই যে লাইনটা মনে রাখতে বলছি। কেন? কারণ এই রিলেটেড ম্যাথে তুমি যদি এইটা মুখস্থ করো, সবগুলা ম্যাথে তোমার এটা বসানো লাগবে, এটা লিখতে হয়, এটা নিয়ম। এই কারণে একটু মনে রাখবা। ওকে, তাহলে এখন আমরা কি করব ভাইয়া? এখন আমরা কিচ্ছু করব না, আমরা এখন চালাকি করব। কি করব ভাই? আমাদের কি ছিল এটা লেখো তো, p of x = x এর মাথায় 4 - 5x এর মাথায় কিউব প্লাস 7x² মাইনাস a লেখছি। বা p of এই x এর জায়গায় তুমি কি লিখবা ভাইয়া? 2 লিখবা, রাইট? লেখো 2 = x যেখানে যেখানে আছে ওই জায়গাতে 2 লিখে দাও। তাহলে 2 এর মাথায় 4, আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে ম্যাথ তোমার কাছে পানির মতো সহজ লাগবে। পাশাপাশি আছে ভাইয়া গুণ অবস্থা আছে, x এর জায়গায় আমি 2 বসাবো, ওর মাথায় কিউব দাও কিউব প্লাস 7 * 2 এর মাথায় হবে স্কয়ার মাইনাস a। ডান। 2 কে যদি তুমি 4 বার গুণ করো তাহলে ভাইয়া কত আসে বলো তো? 16 আসে, রাইট? 16 - 5 * 2 কে 3 বার গুণ করলে 2 × 4, 4 × 8 প্লাস 2 × 4, 4 × 7 28 মাইনাস হচ্ছে a। তার মানে কত পাচ্ছি ভাইয়া? 16 মাইনাস অর্থাৎ 40 প্লাস 28 মাইনাস a। দেখো একটু ক্যালকুলেটর যদি থাকে, 16 - 40 প্লাস 28, একটু লেখো তো সবাই, ক্যালকুলেটর উঠাও তো ভাইয়ারা, দেখো তো কত পাও। দেখবা এখানে তুমি 4 পাবা। কত পাবা? 4। আর মাইনাসে আছে মাইনাসে পাইছি। আমরা এতটুকু করছি, এতটুকু আমরা কাজ করছি না? এখন বলতে পারো ভাইয়া এরপর আমরা কি করব? দেখো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া তুমি যে চালাকিটা করছিলা মনে পড়ে কিনা? কি করছিলা? চিপাই নিয়া ধুলাই দিচ্ছ, তাই না? এখন যদি পুলিশ যদি খবর জানে তাহলে কি তোমার উল্টাপাল্টা ধুলাই দেবে না? ব্যাপারটা চিন্তা করো, তুমি চিপাই নিয়ে কাজ করছো, ভালো কথা, তুমি অনেক ক্ষমতাশীল, তোমার অনেক পাওয়ার আছে, ঠিক আছে? তুমি চিপাই নিয়ে যার কারণে কাজটা করতে পারছো। এখন পুলিশ যদি কোনোভাবে খবর জানে তাহলে তোমাকে কি আর রাখবে? চিন্তা করো। তাহলে এখন কি করতে হবে? তোমার উল্টাপাল্টা ধোলাই খেতে হবে, রাইট? তাহলে তুমি কাজটা করছো, ভালো কথা। এখন তোমার একটা বাড়তি কাজ করতে হবে। এখন তুমি কি লিখবা? অতএব ভাইয়া তুমি কি লিখবা বলো তো? তুমি এই যে 4 - a পাইছো না, এই 4 - a এটা সমান 0 লিখে দিবা। কেন বলতে পারো ভাইয়া? কেন? কারণ তুমি শুরুতে প্রথমে এটা সমান 0 লাগছিল না, এখন তোমার আবার এটা সমান 0 লিখতে হবে, যেটা পাবা ওইটা সমান 0 লিখতে হবে। ওকে, বুঝতে পারছো? সো আমি আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ ভুল করলে ভুলের মাসুল দিতে হয়, একটা কথা আছে। ঠিক আমাদের কিন্তু এই কাজটাই কিন্তু আমরা এই ম্যাথের ক্ষেত্রে করলাম। শুরুতে ভাইয়া তুমি অনেক চালাক তুমি যার কারণে এই কাজটা করছো। পরবর্তীতেও কিন্তু এটা সমান 0 লিখতে হইবে, বাধ্য হইয়া লিখতে হবে, কিচ্ছু করার নাই। ওকে, এখন তুমি কি করবা ভাইয়া? দেখো বা -a রাইখা দাও। এই যে 4 প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, -4। এই পাশের মাইনাস এই পাশের মাইনাস কাটাকাটি, আলটিমেটলি a সমান 4। তাহলে আমাদেরকে বলেছিল এইটা দেখাইতে a সমান 4। সো ছোট্ট করে লিখে দেবা ভাইয়া, দেখালো হলো। তাহলে এই রিলেটেড ম্যাথ পারা যাবে না? যাদের এখনো সমস্যা, আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা একটু কষ্ট কইরা ক্লাসটা ব্যাক করে দেখে আসো, ঠিক আছে? একটু কষ্ট করে ক্লাসটা ব্যাক করে দেখে আসো, কারণ আমি তোমাদেরকে যে নিয়মটা শিখাইছি এই নিয়মের সবগুলো ম্যাথ তোমরা এখন করবা, অন্য কোনো নিয়ম ফলো করবা না। কারণ অনেকে আমি দেখেছি অনেকে 2-3টা নিয়ম ফলো করে, যার কারণে পরীক্ষার সময় যখন অঙ্ক আসে তখন মাথাটা ঘুরে যায়, যে অঙ্ক মিলতে চায় না। কেন ভাই? এর কারণ কি? ওই যে 2-3টা নিয়ম শিখে আসছে, এখন মনেই পড়তেছে না যে কোন নিয়মে ম্যাথটা করবে। সো এই কারণে যে কোনো একটা নিয়ম ফলো করবা। ওকে, তাহলে শুরুতে আমরা উঠে এলাম, তারপর চিপাই নেওয়ার পরে কি করবা? x এর মানটা বের করবা, টাস কইরা x এর মানটা বসাই দেবা, যা পাবা সেটা সমান আবার 0 লিখবা। ওকে, খেল খতম। সো আমি আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো, 5 নাম্বার অঙ্ক। এখন আমাদের যেটা করতে হবে, যেই ম্যাথ আমরা করব উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ, যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এগুলো দিয়ে দেয়। এরপর আমি যদি বলি সৃজনশীলের ক নম্বরে দিয়ে দেয়, এগুলো আমাদের শিখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি করব। দেখো তোমাদের বইয়ের আমি যদি ভাইয়া বলি যে তোমাদের বইয়ে হয়েছে 7-এর ঘ নাম্বারটা করব, 7-এর ঘ নাম্বার আমরা এখন কি করব? আমরা এখন কিন্তু ভাইয়ারা উৎপাদকে বিশ্লেষণ করব। খেয়াল করি, একটু খেয়াল করো, উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, দেখো তাহলে একটু খেয়াল করো, আমার সাথে একবার একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা ম্যাথ তোমার কাছে পানির মতো সহজ লাগবে। তাহলে একটু খেয়াল করো, 7-এর আমি করব ঘ নাম্বারটা। কি আছে? x³ + 2x² প্লাস হচ্ছে কিন্তু 2x
তারপর প্লাস হচ্ছে কিন্তু 1, রাইট? এখন উৎপাদকে যখন বিশ্লেষণ তোমাকে করতে বলবে, আমরা কিন্তু জেনারেল ম্যাথে বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে সেখানে কিন্তু হয়তো বা 3 পয়েন্ট কততে জানি যে উৎপাদকের ম্যাথ ছিল, রাইট? 3.1, 2, 3 সম্ভবত উৎপাদকের ম্যাথ ছিল, সেখানে আমাদের মিডল টার্ম করলেই হইতো। কিন্তু এখন যেহেতু হায়ার ম্যাথ, একটু হায়ার লেভেলের ম্যাথ, এই কারণে তোমার কিন্তু এই এক্স এর মাথায় যদি স্কয়ার থাকে, এক্স এর মাথা ধরো এটা নাই এটা আছে, তাহলে তোমার কিন্তু মিডল টার্ম করতে হইতো। কিন্তু এক্স এর মাথায় এখন কিউব আছে, সো এক্স এর মাথায় যদি কিউব থাকে, এক্স এর মাথায় যদি 4 থাকে, তখন কিন্তু তুমি আর ওই মিডল টার্ম করতে পারবা না। তখন তোমার যেটা করতে হবে, উৎপাদকে বিশ্লেষণের মেইন নিয়মটা একটু ফলো করতে হবে, ঠিক আছে? এবং এটা করার সিস্টেম হচ্ছে তোমার তৃতীয় লাইন আগে করতে হয়, এই তৃতীয় নাম্বার লাইনটা আগে করতে হয়, তারপর তুমি দ্বিতীয় নাম্বার লাইনটা করবা। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এটা কিভাবে করব? দেখো শর্টকাট শিখাই, কারণ অলওয়েজ মনে রাখবা ভাইয়া কিন্তু শর্টকাট পছন্দ করে, আর শর্টকাটে কিন্তু সবকিছু কভার করে দিবে। ওকে, আমি চিন্তা করেছি যে তোমাদের উচ্চতর গণিত না, শুধু পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর উচ্চতর গণিত, জেনারেল ম্যাথ, এগুলো সবকিছু, বায়োলজি, সবকিছু তোমাদেরকে প্রতিটা অধ্যায় কভার করে দিব। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে, ঠিক আছে? এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা সব ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবা। ওকে, তাহলে একটু খেয়াল করি, শুরুতে তোমার যে কাজটা করতে হবে, এই যে আমি যে বীজগণিতিক রাশিটা বা বহুপদী যেটা লিখেছি, এটা এমন একটা এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যাটা যদি তুমি বসাও আলটিমেটলি পুরোটা রেজাল্ট যেন 0 আসে, এমন একটা সংখ্যা বসাতে হবে। আমি আবারও বলি, যেমন তুমি এই যে এখানে কি আছে ভাই, দেখো তো এক্স কিউব প্লাস হচ্ছে কিন্তু 2x স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু তোমার 2x প্লাস হচ্ছে 1। বলো তো এইখানে এই x এর জায়গায় তুমি কত বসাইলে 0 হবে? তুমি শুরুতে -1 বসাও, তুমি -1 দিয়ে বসাই চেক করবা, অথবা +1 দিয়ে বসাই চেক করবা, অথবা -2 অথবা +2, এগুলো দিয়ে বসিয়ে তোমার চেক করতে হবে যে পুরোটা। এটা হচ্ছে প্রথম নিয়ম, যে প্রথমেই তোমার যে কাজটা করতে হবে উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ করার জন্য, শুরুতে তোমার কি করতে হইবে, কিছু সংখ্যা বসাই দেখতে হবে যে পুরোটা রেজাল্ট 0 আসে কিনা গুণটুন করার পরে। দেখো আমি যদি ভাইয়া -1 বসাই, খেয়াল করো, আমি যদি কি বসাই -1, x এর জায়গায় কি বসাবো আমি -1 বসাও, তাহলে -1 ওর মাথায় কিউব ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস 2 পাশাপাশি আছে ইনটু x এর জায়গায় -1 ওর মাথায় স্কয়ার স্কয়ার প্লাস 2 ইনটু x এর জায়গায় -1 প্লাস 1। ডান ভাইয়া, দেখো খেয়াল করো, তোমার মাইনাসকে -1 এর মাথায় কিউব আছে, তার মানে এটা বোঝাচ্ছে মাইনাসকে তোমার 3 বার গুণ করতে হবে, আবার 1 কে তোমার 3 বার গুণ করতে হবে। তোমরা কিন্তু এই নিয়মটা জানো, অর্থাৎ মাইনাসের মাথায় যদি কোনো বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা মানে বিজোড় যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আলটিমেটলি রেজাল্টেও মাইনাস হয়। আর যদি মাইনাসের মাথায় যদি তোমার কি থাকে, জোড় থাকে, তাহলে আলটিমেটলি রেজাল্টে প্লাস হয়, প্লাস দিতে হয় না। ওকে, তাহলে মাইনাসের মাথায় 3 আসছে বিজোড়, অবশ্যই তোমার মাইনাস দিতে হবে। আর 1 কে যদি তুমি 3 বার গুণ করো, 1 গুণ 1 গুণ 1, দেখবা 1 আসে। প্লাস প্লাস 2 ইনটু মাইনাসের মাথায় 2 আছে, স্কয়ার মানে কি 2 না, মানে জোড়, তাহলে জোড় থাকলে প্লাস হয়, প্লাস তো দিব না, 1 এর 2 বার গুণ করলে 1 হয় প্লাস। এই যে দেখো প্লাস মাইনাস দিয়ে ভাইয়া কি হবে, মাইনাস 2 1 কে 2 প্লাস 1 প্লাস 1, তাহলে -1 প্লাস 2 1 কে 2 -2 প্লাস 1। খেয়াল করো প্লাস 1 -1 প্লাস 2 -2 আলটিমেটলি 0 হইছে। তাহলে আমরা কি করছি ভাইয়া, x এর জায়গায় -1 বসাইছি, তাহলে যখনই আমরা x এর জায়গায় -1 বসাইছি তখনই আমাদের রেজাল্টটা 0 চলে আসছে। তাহলে এখন একটা ছোট্ট নিয়ম আছে, একটা ছোট্ট নিয়ম আছে, এটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে কি x মাইনাস ড্যাশ। একটু এই জিনিসটা মনে রাখো, এটা আমি কিন্তু তোমাদেরকে শিখাচ্ছি, একেবারে সবকিছু কভার হয়ে যাবে। যে এইখানে তৃতীয় লাইনটা তুমি কি লিখবা সেটা কিন্তু আমরা বের করতেছি, সেটা হচ্ছে কি x মাইনাস খালি ঘর, x মাইনাস ড্যাশ। বলতে পারো এই খালি ঘরে আমি কি বসাবো, তুমি x এর মান কি বসাইয়ে 0 পাইছো, তুমি x এর মান কি বসাইয়ে 0 পাইছো, -1 না, তার মানে এই যে খালি ঘরটায় তোমার -1টা বসাই দিতে হবে। বলতে পারো ভাইয়া যদি আমি x এর জায়গায় x এর মান যদি আমি +1 বসাইয়ে যদি 0 পাইতাম, শুধু 1 বসাইয়া শুধু, তাহলে এখানে শুধু 1 লিখে দিতা, তখন আর তোমার মাইনাস দিতে হইতো না। তাহলে যেহেতু তুমি -1 বসাইছো, অবশ্যই তোমার -1 দিতে হবে। তাহলে এখন হিসাব করো, x মাইনাসে মাইনাসে প্লাস এই 1। এখন তোমার তৃতীয় লাইনটা হইবে যে x প্লাস 1, কয়টা লিখবো, 3টা, x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1। বলতে পারো ভাইয়া কেন আপনি 3টা লিখলেন, এর কারণ হচ্ছে দেখো এই জায়গাতে মাথায় আছে 3, যার কারণে আমি 3টা লিখছি। তুমি বলতে পারো ভাই আমি এখানে 4টা 5টা লিখতে পারবো না, না আমি বলবো পারবা না। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে কিন্তু ভাইয়া এখানে 3 আছে, যার কারণে তোমার 3টা লিখতে হবে। যদি 4 থাকতো তাহলে তুমি 4টা লিখতে পারতা। এখন আসি, দেখো খেয়াল করো এখানে x কিউব আছে। এখন আমাদের কাজ করতে হবে, বলো তো x এর সাথে
তুমি কত গুণ করলে এক্স কিউব পাবা? তুমি যদি এক্স স্কয়ার দাও, খেয়াল করো, তুমি যদি এক্স স্কয়ারের সাথে এক্স গুণ করো তাহলে এক্স কিউব পাবা না? অবশ্যই পাবা। প্লাস প্লাস এই এক্স স্কয়ারের সাথে এখন এক গুণ করবা, কারণ দুটোটার সাথে গুণ হবে, তাহলে এক্স স্কয়ার একে এক্স স্কয়ার। ওকে, আঙ্গুলটা উঠে এখানে নাও। দেখো ভাইয়া এখানে দুইটা এক্স স্কয়ার আছে, বাট তোমার এখানে একটা এক্স স্কয়ার আছে, লাগবে কয়টা? একটা। তাহলে তুমি এখন প্লাস এক্স যদি লেখো তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়? এই প্লাস এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়। দেখো এই একটা এক্স স্কয়ার, এই একটা এক্স স্কয়ার মিলে কিন্তু দুইটা এক্স স্কয়ার। এই প্লাসে প্লাসে প্লাস, এক্স এর সাথে এক গুণ করলে এক্স থাকে এক্স। ডান। এখন আঙ্গুলটা উঠিয়ে পরেরটাতে আসো। দেখো এখানে 2x আছে, বাট এখানে একটা x আছে। ভাইয়া তুমি যদি প্লাস এখানে কি দাও, এখানে যদি তুমি একটু চিন্তা করো, এখানে যদি শুধুমাত্র এখানে একটা এক বসাও তাহলে কিন্তু ব্যাপারটা মিলে যায়। কিরকম? প্লাস প্লাস, এক্স এর সাথে এক গুণ করলে এক্স থাকে এক্স, এই এক্স যোগ করলে 2x হয়, প্লাসে প্লাসে প্লাস, এই একের সাথে এক গুণ করলে এক একে এক। ডান। সবাই বুঝতে পেরেছো কি করেছি আমি, কাহিনীটা কি করেছি? যারা এখনো বুঝতে পারো নাই তোমরা একটু কষ্ট করে ক্লাসটা ব্যাক করে দেখে আসবা, ঠিক আছে? এতটুকু ডান, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে, তার মানে তিনটা থেকে আমি একটা নিব কমন, আমি চাইলে কিন্তু নিতে পারি। এবার বাকি থাকে কি? x স্কয়ার প্লাস x থাকে, আর এখানে থাকে প্লাস 1। ওকে, এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন অনেকে বলবা ভাইয়া এইখানে কি অ্যানসার? আমি বলবো হ্যাঁ এখানেই অ্যানসার, কারণ এখানে এই যে এক্স স্কয়ার আছে, তুমি চাইলে এটাকে মিডল টার্ম করতে পারো, কিন্তু আসলে এটার মিডল টার্ম তুমি করতে পারবা না। এই কারণে ভাইয়া এইখানে হয়েছে কিন্তু এটাই অ্যানসার। ডান। সবাই বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমার শুরুতে কি করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ যদি তুমি করতে চাও তাহলে শুরুতে তোমার যেটা করতে হবে, এমন একটা সংখ্যা বসাইতে হইবে যেন পুরোটা রেজাল্ট 0 আসে। এরপরে কি? x মাইনাস এই যে ঘরটা, ওই ঘরে কিন্তু যেই সংখ্যা বসাইছো সেইটা কিন্তু বসাই দিতে হবে, তারপর একটু হিসাব করতে হবে এবং সেটা তৃতীয় লাইনে বসাইতে হবে। এরপর তোমার এই কাজগুলো করতে হবে। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই রিলেটেড অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে তোমাদের বইয়ে। তোমাদের কাজ হবে এখন একটু প্র্যাকটিস করা, একটু প্র্যাকটিস করা, ঠিক আছে? তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমাদের আয়ত্ত হবে। যারা প্র্যাকটিস করে না ওরা যতই ম্যাথ ভালো পারুক না কেন ওরা কিন্তু পরীক্ষায় খাতায় দিতে পারবে না, ঠিক আছে? একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখন আমি এতক্ষণ ধরে যে যা যা বুঝাইছি একটু এখন বইয়ের অঙ্কগুলো সবাই করো, ঠিক আছে? এবং আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি। এবং আমাদের এই মানে বীজগণিতের ক্লাসে আমি চিন্তা করেছি যে ক্লাসটা অনেক বড় হয়েছে এবং এটা আরো একটা কিন্তু আমি ক্লাস নিব। সো দুইটা ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায় কভার করে ফেলবো এবং ওই ক্লাসে আংশিক ভগ্নাংশ শিখাবো। কি শেখাবো? তোমাদেরকে আংশিক ভগ্নাংশ শিখাবো। আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশের আমি কয়টা নিয়ম শিখাবো? 5টা নিয়ম। কয়টা নিয়ম শিখাবো? 5টি নিয়ম। এই 5টি নিয়ম যদি ধরতে পারো ম্যাথ তোমার কাছে পানি পানি। এবং আমাদের আরো কিছু ম্যাথ আছে বলতে পারো, সেটা হচ্ছে 8 নাম্বার 9 নাম্বার। এই 8 নাম্বার 9 নাম্বার একেবারে সহজ, আমি চাইলে এখনই কিন্তু করাই দিতে পারি, বাট আমি চাচ্ছি এই আংশিক ভগ্নাংশের যখন ক্লাসটা নিব তখন একেবারে মানে ছোট্ট করে তোমাদেরকে দেখাই দেব, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি এবং তোমরা যদি পরবর্তী ক্লাস চাও এই অধ্যায়ের উপর একটু দ্রুত গতিতে কমেন্টে জানিও, দ্রুত গতিতে কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য নেক্সট ক্লাস নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।